নিট আন্দোলনকারীদের ওপর পুলিশের অত্যাচারে আজকে সুপ্রিম কোর্টে ছিল মামলার শুনানি, যেখানে প্রধান বিচারপতি একেবারে স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন যে নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়, এফআইআর এর ভিত্তিতে তদন্ত চালাতে পারে দিল্লি সরকার। তদন্ত করলেও আন্দোলনকারীদের বিরুদ্ধে কিন্তু এখনই কোনো কড়া পদক্ষেপ নয়, এমনটাই সর্বোচ্চ আদালতের নির্দেশ। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, শুনানিতে আজকে কি হলো? দেখো, প্রথমত যে গুরুত্বপূর্ণ নির্দেশ আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে যে যারা নিটের সময় আন্দোলন করছিলেন সেই ছাত্রদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো কড়া পদক্ষেপ পুলিশ গ্রহণ করতে পারবে না, সেই নির্দেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি এই শর্তও বেঁধে দেওয়া হয়েছে যে যে ব্যক্তিদের কোনো ধরনের আগে অপরাধমূলক এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকার কোনো অভিযোগ নেই, সেই ব্যক্তিদের বিরুদ্ধেই শুধুমাত্র এই যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ বহাল থাকবে। অর্থাৎ যে ছাত্ররা এতদিন পর্যন্ত বিভিন্ন জায়গায় অর্থাৎ দিল্লি সহ বিভিন্ন জায়গায় যারা নিজের যে ছাত্রছাত্রীরা আন্দোলন করছিল তাদের বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ গ্রহণ করা চলবে না, সেই নির্দেশ আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে যে ছাত্রদের বয়স অর্থাৎ যে আন্দোলনকারীদের বয়স 18 বছরের কম রয়েছে তাদের কিন্তু অবিলম্বে তাদেরকে যাদেরকে পুলিশ আটক করেছেন তাদেরকে পুলিশ হেফাজত বা জেল হেফাজত থেকে অবিলম্বে মুক্ত করতে হবে, তাদেরকে অবিলম্বে ছেড়ে দিতে হবে, সেই নির্দেশও আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে অর্থাৎ নিট যে পরীক্ষা এবং তাকে ঘিরে যে আন্দোলন, সেই আন্দোলনের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আন্দোলনের ক্ষেত্রে একাধিক পদক্ষেপ পুলিশের তরফ থেকে গ্রহণ করা হয় এবং তারপরেই কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয় এবং সেই মামলায় এটা অভিযোগ করা হয়েছিল যে এই যে আন্দোলন করা হচ্ছে সেই আন্দোলনটা একটা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন এবং সেই আন্দোলনটা একটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন এবং এই আন্দোলনের অনেকগুলো প্রেক্ষাপট রয়েছে এবং তারা অভিযোগ করছে যে এই যে নিট পরীক্ষায় দুর্নীতি হয়েছে এর ফলে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জীবন কার্যত বিপন্ন হয়েছে এবং তাদের যে শিক্ষাবর্ষ রয়েছে সেটা কার্যত নষ্ট হয়েছে এবং এই ধরনের যে আর্থিক কেলেঙ্কারি বা অন্যান্য দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির অভিযোগ কেন উঠবে সেই প্রশ্ন নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয়। এবং তুমি জানো যে এই যে আন্দোলন ছিল সেই আন্দোলন কি আকার ধারণ করেছিল এবং সেটা দিল্লি থেকে শুরু করে একাধিক জায়গায়, সেটা পাটনায় হোক, সেটা কলকাতায় হোক, সেটা ছড়িয়ে পড়ে এবং তারপরে আমরা দেখতে পাই যে এই আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে বেশ কিছু কড়া পদক্ষেপ, গ্রেফতারি বা অন্যান্য মামলা, এফআইআর রুজু করা, এই সমস্ত কিছু পর্যন্ত হয় এবং সেক্ষেত্রেই সুপ্রিম কোর্টের আজকের যে গাইডলাইন বা আজকের যে নির্দেশ সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুসুমিতা, একেবারে সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ কিন্তু দিল্লি পুলিশ করতে পারবে না, এফআইআর এর ভিত্তিতে তদন্ত চালানো হতে পারে, কিন্তু তদন্ত চললেও আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়। আমি আবারও কথা বলবো, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, আমরা দেখেছিলাম যন্তর মন্তরে গত সোমবার যে আন্দোলন হচ্ছিল, যে মিছিল হচ্ছিল, যে ধর্ণা হচ্ছিল এবং সেখানে একেবারে পুলিশ লাঠি চার্জ করছিল, এমনকি অভিযোগ উঠেছিল সেই লাঠির মাথায় নাকি ধারালো জিনিস লাগানো রয়েছে। সেক্ষেত্রে লাঠিচার্জ বলপ্রয়োগ নিয়ে গতকাল সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন ছিল আমরা জানি, আজকে সে নিয়ে কি আলাদা করে কিছু বলা হলো? দেখো, অভিযোগ কিন্তু বিভিন্ন দিক থেকে উঠছিল। সেই অভিযোগে এটাও উঠছিল যে দিল্লিতে যখন এই ধর্ণা হচ্ছিল সেই সময় বহু পুলিশ কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল যে পুলিশ তার এখতিয়ারের বাইরে গিয়ে এই বলপ্রয়োগ করেছেন। পুলিশের যে লাঠি থাকে বা যে স্টিক থাকে তার মাথায় পেরেক লাগানো ছিল, সেই পেরেক দিয়ে যারা আন্দোলনকারী ছিলেন সেই আন্দোলনকারীদের মারা হয়েছে, এই ধরনের একাধিক অভিযোগ কিন্তু সেখানে উঠেছিল এবং পুলিশের বিরুদ্ধে এই ধরনের অতিরিক্ত বল প্রয়োগ বা মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ এবং অতি সক্রিয়তার যে অভিযোগ সেই অভিযোগও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। ফলে তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট মনে করছে যে এই গোটা বিষয়টার একটা নিরপেক্ষ এবং স্বচ্ছ ইনভেস্টিগেশন হওয়ার প্রয়োজন রয়েছে। সেটা যেমন ঠিক, তার পাশাপাশি বলা হয়েছে যে এই গোটা বিষয়টার ক্ষেত্রে যে বিভিন্ন জায়গায় যে এই যে আন্দোলন আজ ছড়িয়ে পড়েছে সেটা মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা হতে পারে, সেটা মধ্যপ্রদেশ হতে পারে, সেই ক্ষেত্রে এই যে রাজ্যগুলো রয়েছে সেখানকার কিন্তু
নোটিশ আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে ইস্যু করা হয়েছে এবং তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে এই গোটা ঘটনার অর্থাৎ যেখানে যেখানে এই আন্দোলন হয়েছে সেই আন্দোলনের ক্ষেত্রে যা সিসিটিভি ফুটেজ রয়েছে এবং অন্যান্য যে তথ্য রয়েছে, অন্যান্য যে ভিডিও ফুটেজ রয়েছে বা অন্যান্য যে কাগজপত্র রয়েছে, সেই সমস্ত কিছুকে কিন্তু রক্ষা করার বা সেগুলোকে সংরক্ষণ করার নির্দেশও আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে তুমি বুঝতে পারছো যে এই যে গোটা ঘটনা ঘটেছে সেটা দিল্লিতে হতে পারে বা অন্যান্য একাধিক রাজ্যে হতে পারে, সেখানে যখন এই ধরনের ঘটনা ঘটছে এবং পুলিশের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে, সেই অভিযোগের ভিত্তিতে সেখানকার যা যা ভিডিও ফুটেজ রয়েছে সেগুলো সংরক্ষণের নির্দেশ যখন সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পরবর্তী ক্ষেত্রে যদি সুপ্রিম কোর্টের যে নির্দেশ দেওয়া হয়েছে যে একটা স্বচ্ছ ইনভেস্টিগেশনের প্রয়োজন রয়েছে, সেই ইনভেস্টিগেশন হলে সেখানে কিন্তু এই যে ভিডিও ফুটেজ বা সিসিটিভি যে ফুটেজগুলো রয়েছে সেই ফুটেজগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে এবং সেই ফুটেজ খতিয়ে দেখলেই কিন্তু এটা স্পষ্ট হবে যে পুলিশের বিরুদ্ধে যে অতি সক্রিয়তার অভিযোগ উঠছিল সেই অতি সক্রিয়তার অভিযোগগুলো কতটা ঠিক রয়েছে, পুলিশের বিরুদ্ধে এই আক্রমণাত্মক ভূমিকা গ্রহণ করার যে অভিযোগ উঠছিল সেই অভিযোগের কতটা সত্যতা রয়েছে সেটাও কিন্তু স্পষ্ট হবে। একদম সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ কিন্তু দিল্লি সরকার করতে পারবে না। শুধু তাই নয়, এফআইআর দায়ের করে তদন্ত চালাতে তারা পারবে। তবে এখানে সুপ্রিম কোর্টের অবজারভেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও পরে সেখানে অশান্তি শুরু হয়, যার পিছনে কিন্তু দুটো কারণ থাকতে পারে বলে প্রধান বিচারপতি তিনি মনে করছেন। তিনি বলছেন হয় সেখানে পুলিশ অতিরিক্ত কঠোর হয়েছিল বা উস্কানি দেওয়ার জন্য কেউ কেউ বিক্ষোভে ঢুকে পড়েছিল। আমি আবারও সৌভিক মজুমদারের সঙ্গে কথা বলবো। সৌভিক, অর্থাৎ এ রাজ্যের ক্ষেত্রেও আমরা যেটা দেখেছিলাম যে এখানে যখন ধর্মতলায় অশান্তির ঘটনা ঘটেছিল তখনও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে দাবিটা করেছিলেন যে যারা আন্দোলন করছিল তারা সবাই যে ছাত্র এমনটা কিন্তু নয়, বহিরাগত যারা ভেতরে ঢুকে পড়েছিল এবং অশান্তিতে উস্কানি দিয়েছিল। যন্তর মন্তরের ঘটনার ক্ষেত্রেও কোথাও তাকেই মান্যতা দিল আজ সর্বোচ্চ আদালত। দেখো, সুপ্রিম কোর্টের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, তার কারণ তোমার মনে থাকবে যে ধর্মতলায় যখন এই আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনের সময় যে অশান্তি হয় এবং যে মারধরের ঘটনা পর্যন্ত ঘটে এবং সেই আন্দোলন থেকে বা সেই জনতার ভিড় থেকে যে মারধরের ঘটনা পর্যন্ত ঘটে, সেই ঘটনায় এখনো পর্যন্ত যে যে ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে সেই ব্যক্তিদের লিস্ট দেখলে তুমি বুঝতে পারবে যে এরা কেউই কিন্তু কার্যত ছাত্র নয়, কিন্তু তারা সেদিন এই মিছিল অর্থাৎ ধর্মতলার বুকে যে মিছিল হয়েছিল সেই মিছিলের থেকে সাংবাদিক নিগ্রহের মতো ঘটনায় তারা যুক্ত ছিলেন, তারা মারধরের মতো ঘটনায় যুক্ত ছিলেন। ফলে এই যে গোটা বিষয়টা সেটা কিন্তু গ্রেফতারের সংখ্যাটা দেখলেই স্পষ্ট হয়। ফলে দিল্লিতেও যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনকে কার্যত খতিয়ে দেখলে সুপ্রিম কোর্টের তরফ থেকে মাননীয় প্রধান বিচারপতি তিনি যে আশঙ্কাটা প্রকাশ করেছেন সেই আশঙ্কাটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি যেটা বলছেন যে সেটা খতিয়ে দেখা হবে যে এই আন্দোলনটা প্রথম দিকে শান্তিপূর্ণ ছিল, এই শান্তিপূর্ণ আন্দোলন কেন এরকম একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হলো, সেই ঘটনার পিছনে এই পুলিশের অতি সক্রিয়তা অর্থাৎ যে অভিযোগ করা হচ্ছিল যে যারা সেখানে আন্দোলনকারী ছাত্রছাত্রী ছিলেন এই ভূমিকা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গিয়ে তারা পাল্টা আক্রমণ শুরু করলো কিনা সেই বিষয়টা ঠিক, নাকি এই মিছিলের মধ্যে বা এই আন্দোলনের মধ্যে এমন কোন শক্তি ছিল যারা কার্যত এই যে আন্দোলনটা ছিল অর্থাৎ নিটকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের যে আন্দোলন সেই আন্দোলনকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, অন্য একটা রূপ দেওয়ার জন্য তারা ভেতরে থেকে সেখান থেকে উস্কানি দিচ্ছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে এই অশান্তি, গন্ডগোল, মারামারি এই গোটা বিষয়টা শুরু হয় কিনা সেইটা খতিয়ে দেখাও কিন্তু প্রয়োজন রয়েছে। ফলে তুমি বুঝতে পারছো যে দিল্লি পুলিশকে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই ক্ষমতাও আজকে দেওয়া হয়েছে যে তারা যে এফআইআর হয়েছে বা তারা নতুন করে কোনো এফআইআর করতে চাইলে সেই এফআইআর তারা করতে পারবেন এবং যে ইনভেস্টিগেশনের প্রয়োজন রয়েছে সেই ইনভেস্টিগেশন তারা করতে পারবেন। শুধুমাত্র যেটা বলা হয়েছে যে নিটে যারা আন্দোলনকারী ছাত্র রয়েছেন এবং যাদের পূর্বতন কোনো রকম অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ নেই তাদের কিন্তু বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ পুলিশ গ্রহণ করতে পারবেন না এবং যাদের 18 বছরের কম বয়স রয়েছে এবং যাদেরকে গ্রেফতার বা আটক করা হয়েছে তাদেরকে অবিলম্বে ছেড়ে দিতে হবে। ফলে সুপ্রিম কোর্টও কিন্তু এই গোটা বিষয়টায় যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ উঠেছে সেই অভিযোগ এবং পাল্টা অভিযোগ খতিয়ে দেখার জন্যই কার্যত তার পক্ষে তিনি মত প্রকাশ করেছেন। ফলে তুমি যেটা শুরুতেই বলছিলে যে কলকাতাতে যখন এই মিছিল হয় সেই সময় যে গন্ডগোল হয়েছিল এবং সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তার যে বক্তব্য পেশ করেছিলেন সেই একই ধরনের বক্তব্য কিন্তু বা সেই একই ধরনের আশঙ্কা সেটাও কিন্তু আমরা সুপ্রিম কোর্টের তরফ থেকে দেখতে পেলাম। ফলে পরবর্তী ক্ষেত্রে মামলার ইনভেস্টিগেশন যখন এগোবে তখন বাকি বিষয়টা স্পষ্ট হবে।
একেবারে সবিক, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ সিসিটিভি ফুটেজ কিন্তু এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনে নতুন করে এফআইআর দায়ের করো, তদন্তকারীরা তারা তদন্ত করতে পারেন। তবে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ কিন্তু কেন্দ্র সরকার গ্রহণ করতে পারবে না, দিল্লি পুলিশ গ্রহণ করতে পারবে না। আমি সবিকের কাছে এই জায়গায় যাব। সবিক, পুলিশের ভূমিকা সেদিন যন্তর মন্তরের সামনেই হোক বা আজকে মামলাকারীর আইনজীবী যে দাবি করেছেন কনট প্লেসের সামনেও সেদিন লাঠি চালানো হয়েছিল, সেক্ষেত্রে সেদিন পুলিশের ভূমিকা নিয়ে আজকে সর্বোচ্চ আদালতের কি পর্যবেক্ষণ? দেখো, সর্বোচ্চ আদালতের কিন্তু এটাই পর্যবেক্ষণ যে এই যে গোটা বিষয়টায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং পুলিশের তরফ থেকে একটা পাল্টা অভিযোগ করা হচ্ছে। পুলিশের বিরুদ্ধে কি অভিযোগ উঠছে? পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে শান্তিপূর্ণ মিছিল বা একটা শান্তিপূর্ণ অবস্থান বা একটা শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল এবং সেই আন্দোলনটা একটা দুর্নীতির বিরুদ্ধে ছিল, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে এই মিছিল কার্যত অশান্ত হয়ে ওঠে এবং সেখানে পুলিশের তরফ থেকে কার্যত জোর করে মিছিল আটকানোর চেষ্টা হয় বলে অভিযোগ ওঠে। এই আন্দোলনকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা হয় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পুলিশের বিরুদ্ধে এই অভিযোগও ওঠে যে সেই মিছিলের পুলিশের পোশাক পরে এমন বহু ব্যক্তি ছিলেন যারা কিন্তু আদৌ পুলিশ নয়, সেই অভিযোগ দেখা যায়। ফলে এবং তার পাশাপাশি যে অভিযোগ উঠেছিল যে এমন কিছু অস্ত্র ব্যবহার করা হয়েছে পুলিশের তরফ থেকে, যেই অস্ত্রগুলোকে পুলিশের তরফ থেকে কার্যত ব্যবহার করা উচিত নয় বা সেটা বেআইনি। যেমন তার উদাহরণ হিসেবে তারা বলেছিল যে পুলিশের যে লাঠি হয় তার একেবারে মাথার দিকে সেখানে ছিঁড়ে দিয়ে ছাত্রছাত্রীদের আক্রমণ করা হয়েছে, মারা হয়েছে। বহু ছাত্রছাত্রী তারা আহত হয়েছেন, তারা হাসপাতালে ভর্তি হয়েছেন, কারো আঘাত গুরুতর রয়েছে, মাথায় আঘাত লেগেছে, দেহের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। সুপ্রিম কোর্টের আজকে পর্যবেক্ষণ এবং নির্দেশ, যেখানে নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না দিল্লি পুলিশ। এফআইআর এর ভিত্তিতে দিল্লি সরকার তদন্ত চালিয়ে যেতে পারে, কিন্তু তদন্ত করলেও আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়। আগে যদি অপরাধের রেকর্ড কারো থেকে থাকে তাহলে তাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না। পুলিশি অত্যাচারের অভিযোগের মামলায় আজকে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। প্রাক্তন প্রধান বিচারপতির তত্ত্বাবধানে এসআইটি গঠনের দাবি জানিয়েছিলেন মামলাকারী। প্রথমে বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও পরে কিন্তু অশান্তি শুরু হয়, যার নেপথ্যে দুটো কারণ থাকতে পারে। হয় পুলিশ অত্যন্ত কড়া অবস্থান নিয়েছিল বা বহিরাগতরা তারা উস্কানি দিয়েছিল, ভেতরে ঢুকে পড়েছিল, এমনটাই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। যতদূর সম্ভব বলপ্রয়োগ পুলিশের সেদিন এড়িয়ে যাওয়া উচিত ছিল। অনেকেই কিন্তু পুলিশের মধ্যে সেদিন উর্দি ছাড়া ছিলেন, এমনটাই মামলাকারীর আইনজীবী দাবি করেছেন। গোটা ঘটনার তদন্ত হওয়া উচিত, কার দায় তা নির্ধারণ করতে হবে। সুপ্রিম কোর্টে সওয়াল মামলাকারীর আইনজীবী। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।